আওয়ামী লীগগুলো ততক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত সুবিধাজনক অবস্থানে থাকে। প্রমাণ এটা বলে শেষ করি। নির্লজ্জ, বেহায়া, অপদার্থ, অকর্মণ্য যদি বর্তমানে কোনো প্রশাসনের কোনো একটা অংশ থেকে থাকে, সেটি হলো বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগুলি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে এবার শেখ হাসিনা ব্যাপক এক পরিকল্পনা করেছে। বাংলাদেশকে অস্থিতিশীল এবং লাস্ট ক্লিং মিশন হিসেবে তারা ঘোষণা করেছেন। অটোমেটিক্যালি ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও আওয়ামী লীগ একাকার হয়েই এই মিশনের কার্যক্রম প্রথমে হাদিকে দিয়েই শুরু করেছেন। তবে শেখ হাসিনার পতনের পেছনে যে যে নেতা বা সৈনিকেরা রয়েছে তাদের প্রত্যেককে টার্গেট করে পরে 150 জনের ওপরে এই টার্গেট করা হয়েছে। আসুন অতি বিলম্বে হাদি সহ হাদির লাইনে যতগুলো জুলাই যোদ্ধা রয়েছে তাদেরকেও শেষ করে দেওয়ার প্ল্যান করেছে ভারত। বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। নির্লজ্জ, বেহায়া, অপদার্থ, অকর্মণ্য যদি বর্তমানে কোনো প্রশাসনের কোনো একটা অংশ থেকে থাকে, সেটি হলো বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগুলি। আমরা কি দেখছি? হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির যে মর্মান্তিকভাবে তাকে হত্যাকাণ্ডের জন্য চেষ্টা করা হয়েছে, হত্যাকাণ্ডই বলা যায়, তাকে যেভাবে পরিকল্পিতভাবে তাকে হত্যাকাণ্ড বা তাকে টার্গেট করে গুলি করা হয়েছে, এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি বিষয়, একদম সুস্পষ্টভাবে পরিকল্পিত। আপনারা জানেন ইতিমধ্যে যে সেই খুনি ফয়সালের বাড়িতে তল্লাশির মাধ্যমে তার বাড়িতে 40 কোটি টাকা ক্যাশ এবং চেক সব মিলিয়ে 40 কোটি টাকার সেখানে রকম পাওয়া গেছে। পাশাপাশি তার এখানে ম্যাগাজিন ভর্তি বন্দুক পাওয়া গেছে বা পিস্তল পাওয়া গেছে, আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তার মানে এই ছেলেটি সম্পূর্ণভাবে পরিকল্পনার সাথেই সে এই ঘটনাটি ঘটিয়েছে। এবং এই পরিকল্পনাটা মনে করতে হবে আপনাদের যে এটি শুধুমাত্র তার একার নয়, কারণ এই ধরনের 40 কোটি টাকার সাপোর্ট তাকে সে নিজে নিজে কোথাও থেকে তৈরি করেনি বা এই তার নিজের আয়ের উৎস নয়। এটি তাকে বড় ধরনের সাংগঠনিক উপায়ে তাকে সহায়তা করার জন্য এই ধরনের কাজে তাকে ব্যবহার করা হচ্ছে। এখন তার চেয়ে বড় ধরনের সংশয় এবং সংকটের বিষয় কি জানেন? যে এত বড় একটি ঘটনা ঘটিয়ে নিরাপদে সে দেশ ছেড়ে ভারতে চলে গিয়েছে। যদিও এখানে আমি দুই ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি। ভারতে চলে গেছে এই ঘটনা ঘটিয়ে সেই ফয়সাল, খুনি ফয়সাল, এটি বলা হচ্ছে গণমাধ্যমে, বিভিন্ন সাংবাদিকরা দাবি করছেন। এটার সপক্ষে কি যুক্তি আছে আমি জানি না। যদি ধরে নেই যে সে চলে গেছে, যদিও আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটিয়ে যখন রাজনৈতিক পরিমণ্ডলে বড় ধরনের সাংগঠনিক অ্যাসাসিনেশন অথবা বড় আন্তর্জাতিক পার্শ্ববর্তী দেশের পরিকল্পনার অংশবিশেষ হয়, তাহলে স্বাভাবিকভাবেই সে চলে যাবে এখান থেকে এবং চমৎকারভাবে চলে যাবে, এখানে ঘটনা ঘটাবে, তার একটা বড় ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা থাকবে, ছক থাকবে, এগুলিকে সব মানে চমৎকারভাবে তারা হ্যান্ডলিং করবে, করেই কিন্তু ঘটনাকে বাস্তবায়ন করবে। এখন প্রশ্ন হলো সে কিভাবে চলে গেছে? একটা মানুষ এত বড় একটা ঘটনা ঘটিয়ে চমৎকারভাবে এর পরদিন সে দেশ ছেড়ে চলে যাবে, তাহলে তার এই যাওয়ার ব্যবস্থা কে করেছে? আপনার দিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সে ঘটনা ঘটিয়েছে, সেই বন্দুক কিভাবে পেল, আগ্নেয়াস্ত্র কিভাবে পেল, সে আগ্নেয়াস্ত্রকে ব্যবহার করবার জন্য সেখানে শুধু সে কিন্তু দেখেন একা মোটরসাইকেল চালায়নি, তাকে মোটরসাইকেলে আরেকজন চালিয়ে নিয়ে গেছে এবং চমৎকারভাবে হাদিকে লক্ষ্য করেছে, হাদি কোথায়, তার মুভমেন্ট, সে কখন কোথায় থাকবে না থাকবে সব কিছু লক্ষ্য করেছে, করে তারপরে তাকে গুলি করে আবার সুন্দরভাবে সেফলি তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তারা দেশ ছেড়ে যেতে সক্ষম হয়েছে। এটা কিন্তু তাদের নিজস্ব চেষ্টাতে হয়নি, তাদেরকে সম্পূর্ণভাবে করানো হয়েছে এবং বড় ধরনের একটা এখানে গ্রুপ কাজ করেছে। সুতরাং এটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আজকে কেন আমি কথাগুলি বলছি? আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে বিজয় দিবস ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই। এ কথা তিনি কদিন আগেও বলেছেন। আইজিপি এবং বিশেষ করে কমিশনার, পুলিশ কমিশনার বলতেছে ঢাকাতে কোনো শঙ্কা নেই, কারো জীবন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। আরে আপনারা তো বন্দুক টন্দুক নিয়ে আপনারা তো পুলিশের বেষ্টনীতে থাকেন, সাধারণ মানুষ তো আপনারা সেই সুযোগ বা সে ধরনের নিরাপত্তা দিতে পারেননি। আপনাদের উচিত
অতি দ্রুত লজ্জা থাকলে আপনাদের উচিত আপনারা পদত্যাগ করুন। পুলিশ কমিশনার, আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ করে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই লোকটা যে খুব বেশি, আমি মনে করি না যে তার খুব বেশি হস্তক্ষেপ করবার বা তার পুলিশ বাহিনীতে বড় ধরনের প্রভাব রাখবার সুযোগ, খুব একটু হাবলা টাইপের, ওনাকে জাস্ট পুতুল হিসেবে বসিয়ে রেখেছে। এর পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করছে সেই জনাব খোদা বক্স চৌধুরী। এই খোদা বক্স চৌধুরী তিনি সব ক্ষেত্রে, আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে মানে বিনা কারণে জুলাইয়ের নাম দিয়ে কোনো ধরনের মামলা যাতে না নেয় এই ধরনের নির্দেশনা দেওয়া আছে, এবং মামলা যাতে সরাসরি না নেয়, আগে অভিযোগ দিবে পুলিশ, ইয়ে করে এরপরে অভিযোগ প্রমাণিত হলে এরপর মামলা নিবে। তার মানে কি কঠিন পর্যায়ে নিয়ে গেছে, কোনোভাবে কারো ব্যাপারে, কোনো অপরাধের ব্যাপারে, অপরাধ হলেও কারো ব্যাপারে সরাসরি মামলা করতে পারবে না। মামলা করার পর কি হয়, পুলিশ একটা হালকা ধারা দিয়ে, এখানে অনেক কিছু হয় পেছনে, আমার কাছে অনেক খবর আছে, আমি আর বলতে চাই না। স্টিল উই আর উই আর মনিটরিং অল দিস থিংস। আমরা আরও ভবিষ্যতে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দিব। পুলিশ একটা হালকা ধারা দিয়ে বিভিন্ন বিনিময়ে এরপর দেখা যাচ্ছে যে আদালতে পাঠায়, আদালত এরপর দিন বা দুদিন ইয়েতে রেখে জেলখানা থেকে আনার পর তাদেরকে মুক্তি দিয়ে দেয়, কারণ আদালতে তেমন কিছু করার থাকে না। মাঝখানে আবার এখানে আইনজীবীরা আছেন, সম্মানিত আইনজীবীরা, তারা আবার এটাকে ব্যবস্থা করে। এইভাবে একটা বড় ধরনের সিন্ডিকেশনের ব্যবসা চলছে সারা বাংলাদেশে। সিন্ডিকেট, আমার সাথে চ্যালেঞ্জ করতে চান, আমি চ্যালেঞ্জ নিতে রাজি। কেউ যদি বলেন যে সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে না, আমার সাথে চ্যালেঞ্জ করুন। আমি বাংলাদেশের এই যে স্বরাষ্ট্র যে মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং আইনজীবীদের যে কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম। সারা বাংলাদেশে এইভাবে চলছে, ধরা পড়ছে বিভিন্ন অপরাধীরা, কিন্তু কয়েকদিনের মধ্যে আবারও যাতে সহজে বের হয়ে যায় এই ধরনের ধারা দিয়ে একটা বড় ধরনের ব্যবসা চলছে। এতে হয়েছে কি, কোনো অপরাধী আর জেলে থাকেনি, কারাগারে থাকেনি, শাস্তি পায়নি, তারা বের হয়ে এসে তাদের টাকার গরমে। আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপটি করবেন না। হাদিকে হত্যাকারী বা গুলি ছোড়া সেই ঘাতক এখন ভারতে আশ্রয়ে রয়েছেন। তাহলে কি বলা যায় যে ভারত থেকে এসেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন, বা ভারত এবার পরিকল্পিতভাবে পুরো বাংলাকে চক্রান্ত আকারে আঘাত করবে? বিস্তারিত আরও থাকছে। ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে কেউ ওসমান হাদিকে হত্যাযজ্ঞ করে তোলার চেষ্টা করছেন অনেকে, বা সে প্রেক্ষাপট তৈরি করেছেন বলে এক ধরনের বয়ান তৈরির চেষ্টা ছিল, এবং সেটার ভিত্তিতে অনেককে টার্গেট করা হচ্ছিল। এরকম একটা ভিডিও রেকর্ড করেছিলাম, তখন সেই তথ্যটা সামনে আসেনি যে জনাব আনিস আলমগীরকে ডিবি তুলে নিয়ে গেছে। আমরা দেখলাম গতকাল সন্ধ্যার দিকে, আমি একটু যোগ করে রাখতে চাই এই অংশটুকু, সন্ধ্যার দিকে তাকে তার জিম থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ভদ্রলোক জিম করেন, আমরা অনেক সময় তার ফেসবুকে দেখেছি, কিন্তু তুলে নিয়ে যাওয়ার পরও আমি রাতে যখন এই অংশটুকু রেকর্ড করছি তখন আমি জানি না তাকে শেষ পর্যন্ত গ্রেফতার দেখানো হবে কিনা, অন্তত মিডিয়াতে তেমন কোনো নিউজ আসেনি। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা ধরে নেই যে তাকে গ্রেফতার করা হবে না, ছেড়ে দেওয়া হবে আগামীকাল, কিন্তু তাকে এভাবে তুলে আনা হলো কেন? তাকে কিছু জিজ্ঞাসা করার থাকলে তাকে ডাকা যেত, এবং আমি ধারণা করি তিনি যেতেনও। আর যদি গ্রেফতার করে, সেই সম্ভাবনাই আসলে বেশি, তাহলে এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা কাজ। আমরা কাউকে কখনো গ্রেফতার যদি করতে হয়, তিনি কোনো ক্রিমিনাল কাজ করেছেন, তিনি এমন কোনো আইন ভেঙেছেন, এমন কিছু করেছেন যেটাকে আইনে ক্রিমিনালাইজ করা হয়েছে। সেই ক্রিমিনালাইজ করা নিয়ে আমাদের সমালোচনা থাকতে পারে, কিন্তু মোটা দাগে সেটা ভাঙতে হবে। আনিস আলমগীর সাম্প্রতিক সময়, ইনফ্যাক্ট এর আগে উনি খুব বেশি টকশোতে, অন্তত আমরা তো বহুদিন থেকে টকশো করি, আওয়ামী লীগের হয়েও তাকে আমরা কখনো টকশোতে খুব বেশি দেখিনি। সাম্প্রতিক সময় তিনি এসছেন এবং প্রো আওয়ামী লীগ কথা বলেন, এটা ভুল না। আওয়ামী লীগের খানিকটা সমালোচনা করেন, আবার প্রো আওয়ামী লীগ কথা বলেন। বিশেষ করে ডক্টর ইউনূসের সরকারের তীব্র সমালোচনা করেন, এবং প্রায় সব ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই অযৌক্তিকভাবে সমালোচনা করেন, অত্যন্ত ভুল যুক্তিতে। তার সাথে আমার টকশোতে এসব নিয়ে পাল্টাপাল্টি হয়েছে। এটা বলার পরও প্রশ্ন হচ্ছে, তিনি কি অপরাধ করেছেন, কোনো আইন ভেঙেছেন? আমি অন্তত দেখিনি। যা করছেন সামনাসামনি করছেন, সরাসরি করছেন, প্রকাশ্যে করছেন, এবং এনাকেও ইনফ্যাক্ট এই ধরনের ফ্রেমিং করার চেষ্টা হয়েছে যে যাদের বিরুদ্ধে হয়েছে তাকেও, যে তাদের
কথার কারণে, তাদের অ্যাক্টিভিজমের কারণে নাকি ওসমান হাদির ওপরে গুলিবর্ষণের মতো ঘটনার প্রেক্ষাপট তৈরি হয়েছে। মানে এগুলো মুখে বলে দিলেই কাউকে গ্রেফতার করা যায়। আমরা জানি না এখনো ডিবি যদি তাকে গ্রেফতার করে কি কারণ দেখিয়ে গ্রেফতার করবে। কিছুদিন আগে জনাব পান্নাকেও গ্রেফতার করেছিলেন। পান্না সাহেবের সাথেও তার বক্তব্য নিয়ে আমার দ্বিমত আছে। তিনি যেভাবে আওয়ামী লীগকে ডিফেন্ড করেন অনেক ক্ষেত্রেই আমার কাছে অযৌক্তিক মনে হয়। কিন্তু তারপরও তিনি কি কোনো অপরাধ করেছিলেন? আমি মনে করি না। তাই তখন যাকে ধরা হয়েছিল তখনও এটার বিরুদ্ধে কথা বলেছি। আমি এখনও ঠিক একই কাজটা করার চেষ্টা করছি। জনাব আনিস আলমগীরকে গ্রেফতারের মাধ্যমে অত্যন্ত বাজে একটা বার্তা এই সরকার দেশে এবং বিদেশে দিল। বরং তিনি যতটুকু ইম্প্যাক্ট ফেলছিলেন তার এইসব কথা দিয়ে, আমি আবারও বলছি, অত্যন্ত অযৌক্তিক বেশিরভাগ ক্ষেত্রেই এবং খুবই দুর্বল ধরনের তথ্য যুক্তি দিয়ে বলা কথা, এগুলো ইনফ্যাক্ট এমনিতেই খুব বেশি ট্র্যাকশন পাওয়ার কিছু ছিল না। তার ফেসবুকে হয়তো আওয়ামী লীগের লোকজন রিয়্যাক্ট করে, মানে সহমত ভাই এসব বলে, কিন্তু এটা তো আওয়ামী লীগ, সাধারণ মানুষের কাছে, এর বাইরের মানুষের কাছে এটা ঠিক গুরুত্ব ছিল না। কিন্তু সেটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হলো। তীব্র প্রতিবাদ জানাই। আমি জানি ঝুঁকিপূর্ণ, খুবই ঝুঁকিপূর্ণ কাজ এটা, তার অধিকারের পক্ষে দাঁড়ানো। শেখ হাসিনার সময়ে যেমন প্রত্যেকের অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলাম, এখনও ঠিক সেই অধিকারের পক্ষে দাঁড়াই। কোনো আইনি বত্যয় অন্তত আমি প্রকাশ্যে দেখি না। হ্যাঁ, একটা মামলা হয়তো দেওয়া হবে গোপনে, তিনি অমুক করছিলেন তমুক করছিলেন। আবু আলম শহীদ খানকে গ্রেফতার করার সময় বলা হয়েছিল আওয়ামী লীগের মিছিলে টাকা দেওয়ার সময় নাকি তিনি ধরা পড়েছেন, এরকম কিছু একটা হবে। এগুলো অত্যন্ত খুব বাজে চেষ্টা, এগুলোর বিরুদ্ধে আমরা কঠোরভাবে সিরিয়াসলি থাকতে চাই। আমরা এটা ভুলে যাব না। আচ্ছা, আমার মতের বাইরে, আমার চিন্তার বাইরে কথা বলে, সমর্থনের বাইরে কথা বলে এমন কারো অধিকারের পক্ষে যদি আমরা না দাঁড়াই, আমাদের পালাও আসবে। গণতন্ত্রে এটাই করতে হয়। সেই পুরনো কথা, আপনার সাথে আমি একমত হতে না পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি। যাই হোক, যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।